পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজকের পর্বে আমরা কথা বলবো একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, যেটি মূলত 4টি পৃথক অ্যাপার্টমেন্ট ছিল, যার 4টিকে একসঙ্গে করে একটি ডুপ্লেক্সে পরিণত করা হয়েছে। প্রজেক্টটিতে যিনি কাজ করেছেন, ইন্টেরিয়র ডিজাইন করেছেন, তিনি সাইফুল ইসলাম স্মরণ। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তিনি কাজ করছেন এবং পাশাপাশি সিসিএল ইন্টেরিয়র্স নামের একটি প্রতিষ্ঠানে তিনি প্রধান। ভাইয়া, স্বাগত আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। যেই প্রজেক্টটিতে আমরা এসেছি আজকে, প্রথমে একটু এর সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। এই বাড়িটার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, উনি হচ্ছে আমার বন্ধুর বোন। উনি থাকেন সুইজারল্যান্ডে। তো ওনারা ওইখান থেকে আমাকে কল করে, আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করে, দেন আমি এখানে আসি। আসার পরে আমি যে অবস্থা দেখলাম, তখন 4 তলা কমপ্লিট হয়েছে, কিন্তু উপরে ছাদগুলি কমপ্লিট হয়েছে, বাট ডুপ্লেক্স করার প্ল্যানিংটা তখন ছিল না। তখন এটা ছিল 4টা টিপিক্যাল অ্যাপার্টমেন্ট ছিল। তো আমি ওই অবস্থায় এসে আমি ওইটার প্ল্যানিংটা নেওয়ার পর আমরা প্ল্যানিং করি যে এটা আমরা ডুপ্লেক্স করব। তো আমরা চিন্তা করছি যে বাড়িটার রুমগুলি কীভাবে বড় করা যায়। আর ওনারা সবসময় থাকে না এখানে, তো ওনাদেরও বেশ কিছু এক্সপেকটেশন ছিল। এক্সপেকটেশনটা যা ছিল আমি হয়তো সম্পূর্ণটা দিতে পারি নাই, কিন্তু 90% হওয়া হয়েছে ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওনারা ডুপ্লেক্স চায়, 1। আর 2 হচ্ছে ওনাদের 4 মেয়ে, 4 জনের জন্য স্পেশালি 4টা রুম লাগবে। আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ, আপা এবং ওনারা প্রতি বছরে 1বার বা 2বার আসে। তো আমরা এইটা করার সময় যেই প্রতিবন্ধকতার মধ্যে পড়েছি সেটা হচ্ছে আমাদের কাজগুলি, ডিজাইনগুলি সেটা আমাদের নতুন করে দিতে হবে। ইলেকট্রিক প্ল্যান, স্যানিটারি প্ল্যান, কারণ 4টা ইউনিটের আলাদা আলাদা স্যানিটারি প্ল্যান ছিল এবং প্লাম্বিং প্ল্যানিংটা টোটালি ডিফারেন্ট ছিল। ওনার কমার্শিয়াল চিন্তা ছিল, ওর মধ্যে আমাদের ডুপ্লেক্সের চিন্তা আসে। ছাদ কাটা ছিল না, আমরা এখানে একটা ছাদ কাটা হয়, কেটে ভিতরে আমরা আলাদা একটা স্টেয়ার করি। আমরা কিচেনটা করব ওপেন কিচেন, আবার সামটাইম এটা আমরা ক্লোজ রাখবো। আর ওনার প্রচুর রান্নাবান্না করে, ওনাদের 1 মেয়ে শেফ এবং উনিও শেফ ওইখানে সুইজারল্যান্ডে। তো খুব ভালো একটা কিচেন দরকার, ওই জায়গাটাতে আমরা বেশি ফোকাস করি। এবং কিচেন এবং ডাইনিং স্পেসটাতে আমাদের অনেক ভালো একটা চিন্তা ছিল। সবচেয়ে বড় জিনিস ছিল, চ্যালেঞ্জ ছিল যে আমাদের স্টেয়ারটা করা। স্টেয়ারের মাঝখানে 2টা ভীম ছিল। তো এত বড় একটা হাইরেজ বিল্ডিং, ওইটার মাঝখানে বিমগুলি কীভাবে রেখে এই ধরনের একটা স্টেয়ার বের করা যায়, এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। এখনও কমপ্লিট হয় নাই। ফার্স্ট ফ্লোরটা আমরা কমপ্লিট করেছি, সেকেন্ড ফ্লোরটা আমরা ওনারা যখন দেশে আসে তখন আমরা কাজগুলি করি আর কি। কাজের যে ওয়ার্ক ফ্লো, সেটা নিয়ে একটু জানতে চাই। ধরেন যে একটা বিল্ডিং যখন আর্কিটেক্ট ডিজাইন করছেন, সেটা যদি কোনো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য হয়, তিনি তো বাই প্রোডাক্ট হিসেবে ইন্টেরিয়রের কিছু কনসিডারেশন রেখে দেন। যেমন কোনো একটা দেয়ালে হয়তো সিরামিক ব্রিক ইউজ করা হলো, কোথাও ফেয়ার ফেস থাকলো, সেই আঙ্গিকে হয়তো পরবর্তীতে ইন্টেরিয়র করা যায়। কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু এটা কমার্শিয়ালি টিপিক্যাল একটা লেআউট ছিল, সেটাকে মানে মার্জ করে আপনারা ডুপ্লেক্সে পরিণত করলেন। তো এই ক্ষেত্রে তো অনেকগুলো টেকনিক্যাল চ্যালেঞ্জ এসছে, আপনি যেটা বলছিলেন। তো এই ধরনের চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে মানে আপনি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আপনার টিমটা যখন লিড করছেন, কাদের মানে পরামর্শ বা সহযোগিতা প্রয়োজন হয়? আমাদের অফিসে আমরা যখন ইন্টেরিয়র করি, আমাদের টোটাল সেট আপ আছে আমাদের। সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার এবং একজন আর্কিটেক্ট। সবসময় আমরা প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিটা এক্সপার্ট নিয়ে কাজ করি। তো এইখানে আমরা সেই এইটা একটা ইউনিট, ওইটা একটা ইউনিট। এই ইউনিটের এইখানে একটা ড্রয়িং রুম, এইখানে একটা বেডরুম, এইখানে একটা টয়লেট। এই ওয়াশরুমের যে প্লাম্বিংয়ের লাইনগুলি, আমাদের একটা সুবিধা হচ্ছে কি, এটা হলো টপ ফ্লোর, 8 তলা 9 তলা। সো এই 7 তলা থেকে ওইটা ক্লোজ হয়ে গেছে, এইটা আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল। এবং আমাদের প্লাম্বিংয়ে যেটা কিচেনে যেই ঝামেলাগুলি ছিল, পানির লাইন এগুলি, ওইটা বাইরে আলাদা একটা ডাক্টিং ডিজাইন করা ওইভাবে বের করা হয়েছে।
এই বাড়িতে আমাদের একটা ডিফারেন্ট একটা আছে, সেটা হচ্ছে আমাদের উইন্ডোগুলি বড়, এবং আমরা চাইছি যে উইন্ডোগুলি ইয়ার ঢুকানোর জন্য, লাইট ঢুকানোর জন্য, ন্যাচারাল লাইটটা যাতে ঢুকে, সেই জন্য আমরা উইন্ডোগুলি বড় করছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। আরেকটা চ্যালেঞ্জ ছিল লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের লোড আমরা কমাইছি। আমরা যে ম্যাটেরিয়ালগুলি ইউজ করছি চিন্তা করছি যাতে লোডটা কম নেয়, কারণ টোটাল বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশনের সময় আমরা ওয়াল বাদ দিছি, এখানে ফলস ইউজ করছি, তারপরে ম্যাটেরিয়ালগুলি একটু ডিফারেন্ট ইউজ করছি, কারণ ওনারা যখন থাকে না তখন যাতে এগুলি মানে অধিকাংশ সময় পলিশ ইউজ করে বা লেকার পলিশ ইউজ করে। তো আমরা এইখানে এটা করি নাই জন্য যাতে এটা পরিষ্কার করতে সুবিধা হয়, বছরে একবার আসবো, এগুলিতে ওয়াশ করা যায়, এগুলি আমরা টেক ওভার করছি আলহামদুলিল্লাহ। ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করলেন যেমন টাইলস বা ওয়াল প্যানেলগুলো, এই সাজেশন বা প্রেফারেন্সগুলো কি ক্লায়েন্টের দিক থেকে এসেছিল যে কালার কোনটা ওনারা পছন্দ করছেন সেই আঙ্গিকে করেছেন, নাকি আপনার মানে না, এটা পরামর্শটাই প্রাধান্য প্রত্যেকটা পেয়েছে? ক্লায়েন্টের একটা বাড়ি নিয়ে স্বপ্ন থাকে, আর যেহেতু এটা একটা ডুপ্লেক্স বাড়ি, আর ওনার এত বড় একটা বাড়ি, আর ওনারা আরেকটা চ্যালেঞ্জ ছিল, ওনারা দেশে থাকে না, ওনারা থাকে সুইজারল্যান্ডে। ওভার দ্য ফোনেই সবসময় ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট হইতো, এবং ওনারা কিছু চয়েস আমাকে দিয়েছে, পাঠাইছি যে এটা আপনার কিছু রেফারেন্স হিসেবে রেফারেন্স দিয়েছে সবসময়, যে আমি এই জায়গাতে এটা চাই। আর আমরা আগে একটা মাস্টার প্ল্যানিং করছি। মাস্টার প্ল্যানিং করার পরে ওনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ছবি সহ আমরা ওনাদেরকে দিছি, এবং মার্কেটে ওনারা যখন আসছে মার্কেটে নিয়ে আমি সঙ্গে থাকতাম, বা আমি সবসময় ক্লায়েন্টকে এই সাপোর্টটা দিই যে মার্কেটে গিয়ে প্রোডাক্ট দেখানো, প্রোডাক্টের কোয়ালিটি বোঝানো, প্রাইসটা, বিশেষ করে প্রাইসটা ওনার জন্য সুইটেবল কিনা, এগুলি আমরা এনশিওর করি। যে ইদানিং আমরা মানে অনেক ইন্টেরিয়র ডিজাইন দেখছি যে বাসার ভেতরে আসলে মনে হবে এটা একটা ম্যাটেরিয়াল গ্যালারি, কারণ মানে অনেক ধরনের ম্যাটেরিয়াল, ক্লায়েন্টের হয়তো কিছু প্রেফারেন্স থাকে, আবার সাইটে যারা কাজ করছেন তাদেরও কিছু প্রেফারেন্স থাকে, মানে দুইটা জায়গায় হয়তো ওইভাবে ম্যাচিং হচ্ছে না, কিন্তু অনেক ম্যাটেরিয়াল ইউজ করে দেখবেন যে ম্যাটেরিয়াল গ্যালারি, মানে প্রচুর লাইট, প্রচুর ওয়াল প্যানেল। তো এই ধরনের অনেক কাজ আমরা এখন দেখি যেটা কিনা ভিজুয়াল নয়েজ তৈরি করছে, মানে আপনি একটু আনকমফোর্টেবল ফিল করবেন অনেক ম্যাটেরিয়াল যখন দেখবেন। কিন্তু বাসা তো আমরা চাই একটু শান্তির জন্য, একটু নিরিবিলি সময় কাটানোর জন্য। তো আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে আপনার মানে কি মনে হয় যে সেগুলো আমরা দেখছি এখনকার সময়ে? একটা বাড়ি করার পরে মানে আরামের পরে কিন্তু আনন্দটা আসে। তো আমরা যারা আমাদের সহকর্মী যারা অনেকেই নতুন, অনেকেই হয়তো কাজ করতেছে, বিজনেসের কথাটা ভাবে, যারা ইন্টেরিয়র ডিজাইনার না তাদের কাছে যদি আপনি যান, কিংবা একজন প্রফেশনাল লোকের কাছে যান, সে কখনো এই ধরনের পরামর্শ দিবে না। যারা ইন্টেরিয়র ডিজাইনাররা তারা চিন্তা করব আমি একটা বাড়ি করতেছি, কতটুক ব্যবসা করা যায় এখানে। ব্যবসা করতে গিয়ে ওরা হয়তো ম্যাটেরিয়ালটা বেশি ব্যবহার করে, যে এখানে এই ম্যাটেরিয়াল দেন, যত বেশি ওয়াল প্রজেক্ট তো একটা প্রজেক্টে যত বেশি ম্যাটেরিয়াল ইউজ করব তত বেশি ওর প্রফিট হবে, ওই জিনিসটা চিন্তা করে। কিন্তু আমি সবসময় এটা মানে অ্যাভয়েড করে চলি, কারণ আমি সবসময় মানে এক্সেস ইজ এনিথিং অফ ভেরি ব্যাড, এটা আমি করব না। অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না ডিজাইনের ক্ষেত্রে। আমরা সবসময় চিন্তা করি যে আমি কি ফর্ম নিয়ে কাজ করতেছি, কি আমি যেমন লাইন নিয়ে কাজ করছি, এখানে যত বেশি চিন্তা করছি যে যত সিম্পল করা যায়। একটা মডার্ন বাসা, এটা মিনিমালিস্টিক বাসা না, এটা একটা মডার্ন ইন্টেরিয়র। তো একটা মডার্ন ইন্টেরিয়রে দেখা যায় যে লাইন বা দু একটা শেপ থাকলো, কিন্তু যারা করতেছে, যাদের কথা বলছেন, যারা যে নয়েজ সৃষ্টি করতেছে, তারা যেইটাতে দিবেন সেখানেই করবো, এটা ওরা তো নয়েজ সৃষ্টি করবোই। অনেকেই তো ধরেন যে কারোর উপর আস্থা করেই কাজটা দেন, যেমন আপনি বলছিলেন যে আপনি যাদের কাজ করছেন তাদের এক ধরনের ডিপেন্ডেন্সি আছে আপনার উপর। এখন ধরেন আমি পরিচিত কাউকে চিনি, আমি ডেফিনেটলি কিন্তু তাকেই আমার কাজ করার অনুরোধ করব, বা সে আমার কাজ করবে। এখন সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখছি যে বাজারে অনেক ধরনের ম্যাটেরিয়ালের ভ্যারাইটি, এবং আপনি যেটা বললেন যে কেউ আসলে প্রজেক্টের বাজেটটা বাড়ানোর জন্য কিন্তু অনেক ম্যাটেরিয়াল নিয়ে আসছে, তো সেই ক্ষেত্রেই কিন্তু ভিজুয়াল নয়েজগুলো আমরা তৈরি হতে বেশি দেখছি, যেমন প্রচুর ওয়াল সারফেস। ওই জিনিসগুলি আমি দেখছি কি, আপনার যারা প্রোডাক্ট ইম্পোর্ট করে তারা প্রোডাক্ট সেল করতে চায়, ফেসবুকে, ইউটিউবে তারা মার্কেটিং করে, সেলসের লোকজন আছে, প্রোডাক্টগুলি এসে ওয়াল প্যানেলিং বলেন বা যা করে অতিরিক্ত যেগুলি করে, আপনি দেখছেন আমাদের ওয়ালগুলিতে আমরা কালার ইউজ করেছি, কিন্তু এক্সট্রা কস্টিং যাতে না বাড়ে সেই ব্যাপারগুলি আমরা দেখছি। এবং মুনাফাখোর তো থাকবেই। আমরা যে ডিজাইনাররা সবসময় চিন্তা করি কাজটা ভিজুয়ালি কতটুকু সুন্দর হয়েছে, যে নয়েজটা যাতে না হয়, ডিস্টার্ব যাতে না হয়, আরাম যাতে পায়।
কিন্তু যারা ব্যবসা করে সে তো তার ব্যবসার কথাটাই ভাববে। পার্টিকুলার এই প্রজেক্টে আবার ব্যাক করি ভাইয়া, এখানে আসলে কালারের ইউজটা আমি একটু সীমিতই দেখছি, মানে আপনি খুব বেশি ভ্যারিয়েশন নিয়ে আসেননি, যা কালার ব্যবহার করেছেন সাদামাটা এক ধরনের সুদিং বা কমফোর্টেবল একটা অ্যাপিয়ারেন্স আছে। তো কি কি ধরনের কালার ইউজ করলেন, মানে কালারের টাইপোলজিটা নিয়ে যদি একটু বলতেন। এই প্রজেক্টটা আমার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ছিল, যেহেতু আমার বন্ধু ওদের কাছ থেকে আমি পারমিশন নিয়েছি। আমার ওয়ালের অ্যাপ্লিকেশনগুলি একটু ডিফারেন্ট ছিল কালার। আর আমি গত 20 বছর যাবত যত ইন্টেরিয়র করি সব জায়গায় মার্বেলের স্পেশাল কালার টেক্সচার ইউজ করি। আর এই প্রজেক্টে আমরা সিলভার, লাক্সারি সিলভার ইউজ করি। এটা একটু চ্যালেঞ্জিং। লাক্সারি সিলভার ইউজ করার পরে এটার মধ্যে একটা সিলভারের একটা আসে, রিফ্লেকশন আছে। আর আমি এটা করি রিসেন্টলি যে মোবাইলগুলি আসছে, মোবাইলগুলির ব্যাক সাইডে যে কালারটা ইউজ করে, এই কালারটা মানুষের খুব সহজে আকর্ষণ করে, একটা গ্লোসি ফিনিশিং থাকে। এবং ওইটা দেখে কিন্তু মোবাইল বা নতুন যে প্রোডাক্ট রিসেন্টলি যে ট্রেন্ড চলতেছে কালারের, এই কালারটা বেশি চলতেছে, এই জন্য আমরা এইখানে এই কালারটা ইউজ করি। এবং এইটার খুব ভালো এখন ডিমান্ড তৈরি হয়েছে মার্কেটে। অনেকের তো নিজস্ব রুচিবোধ, পছন্দ অনুযায়ী অনেক ধরনের পছন্দ থাকবে। আবার কেউ হয়তো 5 জায়গায় 5 ধরনের স্যাম্পল দেখেছেন, তো ওনার মাথায় হয়তো ঘুরতে থাকবে এরকমভাবে যে আমি সবগুলোই আমার বাড়িতে করতে চাই। তো অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার আপনার কাছে যখন ক্লায়েন্ট আসে, তো ক্লায়েন্টের সঙ্গে বোঝাপড়া বা আলাপ বা আপনি যে পরামর্শটা তাকে দিচ্ছেন, সেই বিষয়টা কেমন হয় একটু? পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, ওইসব জায়গা থেকে Reference নিয়ে আসে। ওই যে আপনি প্ল্যানিংয়ের কথা বলছেন, যেগুলি আমাদেরকে ডিস্টার্ব করে ওইসব দেয়, কিন্তু আমরা পরে এগুলি মিনিমাম মোটামুটি মিনিমাইজ করে এগুলি আমরা যেটুকু করা মিনিমাইজ যায়। করি। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা করি যে ভাই বলি যে আমি ডিজাইনার, আপনি আমার কাছ থেকে একটা ডিজাইন নেন এবং আমি যে কনসেপ্টটা দিই এইটাও নেন আর আপনারটাও নেন, দুইটা ডিজাইন আমরা একসঙ্গে প্রোভাইড করি, ওরা দুইটার সঙ্গে ম্যাচ করার পরে দেখা যায় অধিকাংশ আমাদেরটাই নেয়, যার কারণে একটু ডিফারেন্ট কাজ পায়। এটা একটা চ্যালেঞ্জ, কাস্টমারকে কনভিন্স করা। কাস্টমার তো চাইতেই পারে, সিনেমা নাটক বিভিন্ন জায়গা থেকে নেয় যে আমি এটা চাই, এই সিটটা চাই। এই বাসায় কি কি ফাংশন আছে বা ফিচার আছে? এই বাসাটাতে সবচেয়ে বেশি মজার হচ্ছে আপনার কিচেনটা বেশ বড়। এই কিচেনটা খুব ছোট ছিল এবং ওপেন ছিল না, এটা আমি ওপেন করি। এইখানে ওয়াল ছিল, আমরা এইটারে আরও ওপেন করি। সবচেয়ে সুন্দর চিন্তা হলো ওনার মেয়ে আছে, ওনার নাতি আছে। তো আমরা চিন্তা করছি যে সবসময় যে বাচ্চারা এসে যাতে খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, খোলামেলা হয়। এবং ডোরগুলি ফোল্ডিং করা, এবং বিভিন্ন পার্টি থাকে, ওনার প্রোগ্রাম যাতে খুব অনায়াসে করতে পারে, ডাইনিং স্পেসটা যত ইজি করা যায়। আর একটা হচ্ছে ওনার ওয়াশরুমগুলি, আমি প্রত্যেকটা রুমের সঙ্গে স্পেশালি ওয়াশরুম দিই, কারণ ওরা যখন বেড়াইতে আসবে তখন যাতে ওই প্রবলেমটা না হয়। এবং ওয়াশরুমের মধ্যে আমরা আলাদা কার্টিন ইউজ করি, আলাদা মানে ড্রাই জোন ওয়েট জোন ভাগ করে রাখি। প্রত্যেকটা জায়গাতে আমরা কাজ করার সুযোগ পাইছি এবং উনি প্রত্যেকটা জিনিস কোয়ালিটি চাইছে এবং ওনার ডোরগুলি সব ভালো বার্মাটিক কাঠ এবং উনি ভালো কোয়ালিটি জিনিস চেয়েছে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি। না, অনেকগুলো ভালো আর্কিটেকচারাল ইন্টারভেনশন আসলে ঢুকেই মনে হচ্ছিল যে ঘরটার ভেতরে প্রচুর আলো আসছে, যেটা ঢাকা শহরের অ্যাপার্টমেন্টে একটু রেয়ার বলা এইটার যায়। জন্য ওই যে আমাদের নিচে 5 ফিট বাই 4.5 ফিট যে মানে টিপিক্যাল জানালা থেকে বের ওই হয়ে জানালাগুলি থেকে ভেঙে আমি এইখানে 7 ফিট বাই 7 ফিটের জানালা করি, এইখানে এইটা করলাম। আবার ডোরগুলির হাইট আপনি দেখছেন যে উপরের ডোরগুলি সব 8 ফিট হাইটের। আমরা চিন্তা করছি যাতে অ্যাটলিস্ট ডোরের মধ্যে আইসে যাতে ইউরোপিয়ান একটা পায়। আসলে বিল্ট এনভায়রনমেন্টের সাথে জড়িত যারা প্রফেশনাল, এটা তো একটা মাল্টিডিসিপ্লিনারি সেক্টর। তো ধরেন যে আর্কিটেক্টরাও তো অনেক সময় ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে কি এমন হয় যে কোনো একটা বিল্ডিং একজন ভালো আর্কিটেক্ট ডিজাইন করেছেন, করার পর আসলে সেখানে ওনার সঙ্গে সরাসরি কাজের আপনাদের সুযোগ হচ্ছে এবং নলেজ এক্সচেঞ্জ বা নলেজ শেয়ারিং এর? হ্যাঁ, আমি রিসেন্টলি মাস্টার্স করতেছি আর্কিটেকচারের উপরে। তো আমি অনেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যারা আর্কিটেক্ট, ওদের সঙ্গে কাজ করার। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বড় বড় আর্কিটেক্টরা আমাদেরকে বা আমার নাম বা আমার কোম্পানিকে কাজ দেয় ইন্টেরিয়রের কাজ করার জন্য। ওনারা কনস্ট্রাকশনটা করলো যে আমাদেরকে ডেকে যে ওরা ভালো কাজ করে, ওদেরকে দিয়ে এই কাজটা করান, এরকম অনেক সুযোগ পেয়েছি। যেমন এখন আমার শ্রীমঙ্গলে একটা কাজ চলতেছে, ওই টোটাল বিল্ডিংটা আরেকজন আর্কিটেক্টের করা, ওরা আমাদেরকে এইটা দিছে। হবিগঞ্জ আমার একটা কাজ চলতেছে, সেটাও আরেকজন আর্কিটেক্টের করা। আমাদের রাজশাহীতে একটা কাজ চললে সেটাও আরেকজন আর্কিটেক্টের করা।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আর্কিটেক্টরা আমাদেরকে ডাকে এবং ওনাদের একটা চিন্তা থাকে যে এটা অনেক ডিটেল কাজ করা লাগে। একটা বিল্ডিংয়ে যত না ডিটেল করা লাগে, একটা রুমে তার সাথে বেশি ডিটেলস কাজ ফার্নিচারের ডিটেল বলি প্রত্যেকটা বা ফার্নিচার ক্যাবিনেট ড্রয়ার এবং অনেক বেশি ম্যাটেরিয়াল। আমার হিসাবে 22,000-এর উপরে ম্যাটেরিয়াল আছে যেগুলি একটা ইন্টেরিয়রে, হ্যাঁ বাংলাদেশে এখন সব ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়। কিছু কিছু আর্কিটেক্ট আছে যারা আপনার ডিজাইন করার সময় ইন্টেরিয়রের প্ল্যানিংটা ওইভাবেই করে, হ্যাঁ গাইডলাইন থাকে, ওই রেফারেন্সটা নিয়ে কাজ করলে কাজটা অটোমেটিক সুন্দর হয় এবং আমরা সেটা করতেও পারতেছি। আর আর্কিটেক্টও সহযোগিতা করে। আমাদের এই যে অ্যাসোসিয়েশন চলতেছে, এইখানেও সব বড় বড় আর্কিটেক্টরা আমাদেরকে সাপোর্ট দিতেছে। আর ওনারা তো আলটিমেটলি আমাদের টিচার, আমরা তো ইন্টেরিয়র শিখি আর্কিটেক্টদের কাছে এবং আর্কিটেক্টরা আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং চমৎকার একটি বাসা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং ATN নিউজকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আমি নুসরাত ফারজানা, আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তানভীর হাসান নিরু ভাই। উনি বর্তমানে কর্মরত আছেন সিনথেসিস আর্কিটেক্ট ফার্মে অ্যাজ আ পার্টনার আর্কিটেক্ট। নিরু ভাই স্বাগতম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিরু ভাই, আসলে কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য আজকের এই ডিসকাশনটা, তার মধ্যে অন্যতম ব্যাপারটা হচ্ছে আপনি এখন ইউজুয়ালি যখন বিল্ডিংয়ে রং করার ক্ষেত্রে আপনার মাথায় আসলে কোন ব্যাপারগুলো সবার আগে আসে বা চিন্তায় কোন ব্যাপারগুলো সবার আগে আসে? রঙের ব্যবহারটা খুব ইন্টারেস্টিং, যে মানে এটা একটা মানে আমাদের দেশে আর্কিটেকচার প্র্যাকটিসে একটা ভীষণ শিফট হয়েছে। তো এই যে প্রথমে যেটা বললেন ফেয়ার ফেস কংক্রিট এক্সপোজ মেটেরিয়াল, এইটা যেমন জায়গাটা বিল্ডিংয়ের এক্সটেরিয়র একটা জায়গা দখল করছে, কিন্তু রঙের যে ইউনিভার্সাল একটা চাহিদা এটা কিন্তু সবসময় ছিল এবং থাকবেও। বিকজ মানুষ যেখানে আছে, মানুষ যেই জায়গাটা অকুপাই করে, সে কিন্তু তার চারপাশের পরিবেশটাকে সাজাতে চায়। সেই সাজানোর জন্য অনেক গল্প থাকে। ইমিডিয়েট সারফেস, যেটা আমার ঘরের ভেতরে ইমিডিয়েট দেয়ালটা, যেটা আমার কন্ট্যাক্ট সারফেস থাকে, সেগুলো কিন্তু রং অনেক বেশি প্রেফারেবল। এটাতে কিন্তু হয়তো এক্সপোজ কিছু ম্যাটেরিয়াল সব সময় আবার ইয়ে করে, কারণ এটাকে সবসময় চেঞ্জ করা যায় না, ইউনো, মানে আপনাকে কিন্তু রংকে চেঞ্জ করতে পারতে। রং হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল, এটা আপনার মুড অনুযায়ী এটা চেঞ্জ হয় বছরে বছরে। আপনি কি একটা বাসা 3 মাস 6 মাসের জন্য বানান? নিশ্চয়ই না, এটা বছরের পর বছর থাকে। এবং কিন্তু আপনি প্রতি 2-3 বছর পর এটাকে রেনোভেট করেন, কিংবা নিজের প্রয়োজনে একটা স্পেসের অ্যাডাপ্টেবিলিটি, এটা কিন্তু রং এনশিওর করতে পারে, কোনো এক্সপোজ ম্যাটেরিয়াল এনশিওর করতে পারে না। তো রঙের কথা বলতে গেলে আমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এশিয়ান পেইন্টসের কালার নেক্সট ইভেন্টটাতে। রঙকে যে কিভাবে নিয়ে আসতে হয় মানুষের, এই যে আমরা একটা ক্লু নিয়ে কাজ করি, রাইট? একটা রঙকে পছন্দ করা, এটা বেডরুম, এটা একটা লিভিং রুম, এটা কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ওয়ালে রং, কিছু কিছু জায়গায় যে এই যে রঙের যে কিছু আবার কিছু কোয়ালিটি আছে, যে এটার হাইজিন কোয়ালিটি, এটার যে ওয়াশেবিলিটি, এটা যে ডিউরেবিলিটি, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনও আছে। রং মানেই কিন্তু একটা হিউজ রেঞ্জ, শুধু রং না, রং আসলে অনেক কিছু বলে যায়। কালার নেক্সট ইভেন্টের জিনিসটা হচ্ছে যে মানুষ ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করে বিভিন্ন সেক্টরে, ওনারা কিভাবে চিন্তা করছেন, সেই চিন্তাগুলোকে একসাথে করে নিয়ে ওনারা একটা প্রসেস তৈরি করেছেন, যে টু কাম আপ উইথ আইডিয়া যে এটা লাল হবে কি লাল হবে না, মানে এটা গ্রে হবে, এটা ব্রাউন হবে, এটা কেন হবে। এই যে প্রত্যেকটা রং তৈরি করা, যে ক্লাইমেটের সাথে, ব্যবহারের সাথে, ইচ্ছার সাথে, লাইফস্টাইলের সাথে, এনভায়রনমেন্টের সাথে, কালচারের সাথে, তো এগুলো সব থেকে কে কোনটা চিন্তা করছে, এটা আসলে রং নিয়ে চিন্তা করা না। বলা হয়েছে যে আপনারা কি চিন্তা করছেন, আমাদের টাস্ক দেওয়া হয়েছিল যে এই আপনাদের চিন্তাগুলো কি, এইগুলোকে কম্পাইল করে যে এত সুন্দর একটা স্টোরি তৈরি করেছে। তখন আমরা বললাম যে এইখান থেকে আসলেই যে আমার যে কালারটা পছন্দ, আমি যে কথাগুলো বলেছি, সেখান থেকে আমি তো এই কালারই চাই। এই যে গল্পগুলো কানেক্টিং, মানে যে ডটগুলো ছিল ওগুলো কানেক্ট করে আপনারা এখন বলতে পারেন যে আসলে প্রত্যেকটা রঙের একটা ইটসেলফ একটা স্টোরি আছে। এই যে রংটা, মানে আমি যে রংটা নিব, যখন এখন ক্লায়েন্টের কাছে একটা রং, আমরা একটা প্রজেক্টের জন্য একটা প্যালেট তৈরি করতে গেলে, মুড প্যালেটটা তৈরি করতে গেলে, আমরা উই ক্যান নাও ডিসাইড যে হ্যাঁ এই রঙের একটা ইতিহাস আছে, মানে সো দ্যাট এখানে বিলঙ্গিংনেস তৈরি হয়, ক্লায়েন্ট সেটাকে ওন করে। আমরা একটা বিল্ডিং তৈরি করে দিয়ে আসি, ক্লায়েন্ট যদি ওন না করে, বিল্ডিংটা সাস্টেন করে না। এইটা গেল একটা ক্রিয়েটিভ পার্ট। অ্যাট দ্য সেম টাইম এই যে রং, এই রংটা তো এটার অ্যাপ্লিকেশন একটা সায়েন্স আছে, এটা তৈরির একটা বিষয় আছে। তো এই রংটা তো ওকে তো টেকাতে হবে, বা এটা যে
আরও কিছু টেকনিক্যাল ইস্যুস আছে এটা এইটাতেও আমি দেখলাম যে ওয়েল আই ফাইন্ড ইট ভেরি মাচ প্রমিজিং যে এই জায়গাগুলো চিন্তা করা হচ্ছে যে রং মানে এটার ওয়াশেবিলিটি এখন আপনাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, স্মার্ট কেয়ারের স্মার্ট ক্লিন প্রোডাক্টগুলো আছে, রাইট? তো এইগুলো যদি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের যেই প্রেক্ষাপটে যেটা আমরা উই ফাইন্ড ইট ভেরি মাচ অ্যাফোর্ডেবল অ্যান্ড ওয়ার্কেবল। এখন এটা দেখতে হবে যে আমাদের মার্কেটে এটাকে ধরে রাখার জন্য যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা, এটা একটা ফ্যাক্টর উইথ অ্যাফোর্ডেবল প্রাইস, এটা একটা ফ্যাক্টর। এবং এটার জন্য টেকনিক্যাল ফিল্ডে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে, এই বিল্ডিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের সাথে সাথে ওনাররা যারা, তাদেরকেও অ্যাওয়্যার করতে হবে টু অ্যাপ্লাই দিস প্রোডাক্ট। মানে আমরা একটা ভালো প্রোডাক্ট কিনলাম কিন্তু প্রোডাক্টটা লাগাতে আমি 5 টাকার জায়গায় আমি 3 টাকা খরচা করতে চাচ্ছি, সেখানেই সমস্যাটা হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমি 5 টাকার জায়গায় 6 টাকা খরচা করি আমার প্রোডাক্টটা আরো বেশি দিন টিকবে। আমাদের এই জায়গাটা এবং মেইনটেনেন্সের ইস্যুটা এগুলো মাথায় রাখতে হবে। নীরু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কষ্ট করে আপনার এত ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দিলেন, কথা বলে খুব ভালো লাগলো। থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। আশা রাখি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগবে এবং আমরা হয়তো এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.